ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 28শে চৈত্র 1352 সাল বৃহস্পতিবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় তক্তপোষে উপবিষ্ট। কাছে আছেন সেবকদের মধ্যে দুই একজন এবং ফরিদপুরের মণি বন্দ্যোপাধ্যায়। মণিদা দেশের জটিল ও সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে নানা কথা বলছেন। শ্রী ঠাকুর চুপচাপ শুনছেন। এবার বিষণ্ণ চোখে মণিদার দিকে তাকালেন। মণিদা কথা বন্ধ করে শ্রী ঠাকুরের দিকে চেয়ে আছেন। তিনি কি বলেন শুনবেন। এমন কোনো ব্যক্তিত্ব নেই যে পরিস্থিতি পরিচালনা করতে পারে বলে শ্রী ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর মানসিক উদ্বেগ লক্ষ্য করে মণিদা প্রসঙ্গ বন্ধ করলেন। প্রফুল্ল মনে হয় কালের একটা স্রোত আছে। যতই শুভ বুদ্ধি থাক এবং যতই বড় ব্যক্তিত্বই হোক, একক কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। শ্রী ঠাকুর যাদের দানা বাঁধবার ক্ষমতা নেই তাদেরও ওই রকম হয়। ভালোর জন্য সত্যিকার বাধা যারা দেয় তারা আগে থাকতেই ভেবে নেয় কী কী প্রতিক্রিয়া হতে পারে এবং কিভাবে প্রতিরোধ করতে হবে, আর সেইভাবেই প্রস্তুত হয়। অর্থাৎ পরিবেশকে ঠিক করে নেয়। এতটুকু দূরদৃষ্টি তাদের থাকে। অভিভূতি থাকলে মাথা খেলে না, চালে ভূত হয়ে যায়। উদ্দেশ্য অমেক হয়ে নটের মতো চলতে হয় কূটকৌশল নিয়ে। পাবনার কন্ট্রাক্টর ধীরেনবাবু এলেন। আশ্রমের কলেজের মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাড়ি কেমনভাবে তৈরি হবে সেই সম্বন্ধে কথা হচ্ছে। শ্রী ঠাকুর কোলবালিশটা হাঁটুর উপর রেখে সামনের দিকে ঝুঁকে বললেন, কারিগরি ও সাধারণ বিভাগ পাশাপাশি রাখা ভালো। সব সময় সবগুলি যেন চোখের উপর থাকে। পাশাপাশি সবগুলি থাকলে এটা ওটাকে প্রভাবিত করে। শিক্ষাটা একপেশে হওয়া ভালো না। অবশ্য যার যার ঝোঁক ও বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে অবশ্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়গুলোও শিখবে। চোখ কান খোলা থাকবে, সব দিকে নজর থাকবে। তাহলে পণ্ডিত মূর্খ হবে না। যে কোনো পরিস্থিতির ভিতর পড়ুক ঘাবড়াবে কম, মাথা খাটিয়ে উতরে যেতে চেষ্টা করবে। অনুরাগ জ্ঞানের ব্যাপ্তি যত বেশি, আনন্দ ও চারচোখা কর্মদক্ষতাও অবকাশ তার জীবনের তত বিশাল। ছেলেবেলা থেকেই বাড়িতে ছেলেপেলেদের সর্বতোমুখী শিক্ষা দিতে হয়। গোড়ার গাঁথুনিটা অর্থাৎ চাল চলন অভ্যাস ব্যবহার বোধ শ্রদ্ধা সেবা সমাধানী চেষ্টা ভাবা অনুযায়ী করা বলা অনুসন্ধিসা ইত্যাদি যদি বাড়িতে 5 থেকে 7 বছরের মধ্যে ঠিক করে দেওয়া ভালো, তখন লেখাপড়া কাজকর্ম টকাটক শিখে যায়। পরের সময় ও শক্তির অপব্যয় হয় না। ভূপেশ দত্ত গাড়ির তেলের টাকার জন্য যথাস্থানে বলেও উপযুক্ত সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্রী ঠাকুরের কাছে এসে সব কথা বললেন। শ্রী ঠাকুর অভিযোগ শুনে হেসে ফেললেন। সেই হাসি দেখে ভূপেশ দারও মুখে মেঘ অনেকখানি উড়ে গেল। অজান্তে ফিক করে হাসি বেরিয়ে গেল। শ্রী ঠাকুর তখন বললেন, ঠান্ডা করে বোঝানো লাগে, জবাবদিহি চাওয়ার মতো করে বোঝালে বোঝে না। ওদের বাস্তব অসুবিধা আছে কিনা সেটাও ভাবা লাগে। শুধু নিজের দিকটা ভাববি না, অপরের দিকটাও ভাববি। মানুষকে খুশি করে কাজ হাসিল করে নিবি। কায়েতের বাচ্চা, কত কায়দা বুঝিস, আর এইটুকু বুঝিস না। এরপর ভূপেশদা প্রণাম করে বিদায় নিলেন। ফরিদপুরে রমণী দাস পারিবারিক ব্যাপারে শ্রী ঠাকুরের বিশেষ একটা নির্দেশ লাভের জন্য আশ্রমে এসেছিলেন। সে কাজ হয়ে গেছে, তাই আজই যেতে চান। শ্রী ঠাকুর তাকে বললেন, দরকার থাকলে যাবি, কিন্তু কনফারেন্সে আসিস। অত লোক সমাগম হয়, কনফারেন্সে অনেকখানি ঠেলে তোলে। রমণীদা জিজ্ঞাসা করলেন, চাষবাস কি রাখবো? শ্রী ঠাকুর চাষ না থাকা শ্রী ঠাকুর চাষ না থাকা ভালো না। চাষই লক্ষ্মী, পেটের জন্য যোগায় তো ওই চাষ। অরবিন্দ চক্রবর্তী একসময় নেতাজি রচিত আজাদ হিন্দ ফৌজের সৈনিক ছিলেন। বিপ্লবের প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রসঙ্গ তুললেন। শ্রী ঠাকুর বললেন, বিপ্লব চাই, বিদ্রোহ চাই না। দেশের মধ্যে গৃহযুদ্ধ তো চাই না, এমনকি ব্রিটিশের বিরুদ্ধেও বিদ্রোহ চাই না। আমরা তাদের বলতে চাই, মানুষ হিসেবে তোমরা যা চাও আমরাও তাই চাই। তোমাদের অমানসিকতা যা আছে তা তোমাদের আমাদের এবং অন্য সবার পক্ষে ক্ষতিকর, তাই তা আমরা প্রতিরোধ করব। মানবীয় যতটুকু আছে সেইটুকু মেনে নেব, এতে সবার ভালো। কারোর মরণ চাই না আমরা, সবারই জীবন চাই। এই হলো আমাদের অমৃত বিপ্লব। অমরণ অভিযান রুখতে গেলে প্রকৃতি তাকে খতম করে দেয়। বিপ্লব তার জন্য দায়ী নয়। ঝড় মেতে চলে, তার উদ্দেশ্য নয় ঘর ফেলা। ঘর যদি ঝড়ের গতিপথে বাধা সৃষ্টি করে
তার বেগ সামলাতে পারে না, পড়ে যায়। বান ডাকে, তার পথে যে দাঁড়ায় সে ডুবে যায়। এই হলো প্রাকৃতিক বিধান। অমৃত বিপ্লব হলো জীবনমুখী একটা প্রচণ্ড চলন। সেই চলনা পথ রোধ করে যা দাঁড়ায় তা বিধ্বস্ত হয়, কিন্তু ওই চলনার মধ্যে কারো বিধ্বস্তির কামনা নেই। এরপর আজাদ হিন্দ ফৌজের গঠন ও কার্যক্রম সম্বন্ধে অরবিন্দদা গল্পচ্ছলে নানা কথা বললেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।